ঢাকা ব্যাংক বিজনেস মেলার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনায় রেখেছি বাংলাদেশে এলপিজি সংকটে ব্যবসায়িক প্রভাব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা ক্যাব। আমরা পেয়েছি এখানের একজন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসিন পারভেজ, মহাসচিব বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যেহেতু আপনি নিজেও একজন ব্যবসায়ী, এ কারণে এ খাতের সংকট আপনার বেশি জানা। একটু কি বলবেন যে আসলে এই যে বাংলাদেশে এলপিজি যে সংকট আমরা দেখছি এখন এই সময়, এর আসলে প্রধান কারণগুলো কি? আসলে বাংলাদেশে এলপিজি টোটাল সাপ্লাই চেইনটা যদি আপনি জানেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে গভর্নমেন্টের পারমিটেড কতগুলো কোম্পানি এলপিজি আমদানি করে এবং তারা সিলিন্ডারে এটা সাপ্লাই করে হাউস হোল্ড এবং কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে। এবং আরেকটা পার্ট হচ্ছে তারা বাল্ক সাপ্লাই করে ইন্ডাস্ট্রি এবং আমরা যারা অটো গ্যাসের সাথে জড়িত আছি অটো গ্যাস স্টেশনগুলোতে। আমাদের এলপিজির 95%ই ইম্পোর্টেড। এই মুহূর্তে যেটা সমস্যা সেটা আমরা যতটুকু জানতে পারিছি সেটা হচ্ছে যে সাপ্লাই চেইনের সমস্যা। ইন্টারন্যাশনাল যেসব সাপ্লাই থেকে আমরা এলপিজিগুলো সাপ্লাই করে আমাদের ইম্পোর্টাররা, সেই সাপ্লাই চেইনে আইদার লজিস্টিকে ট্রান্সপোর্টেশনের সমস্যা, জাহাজের সমস্যা, জাহাজের ক্রাইসিস বা সাপ্লাই রিলেটেড অন্যান্য ক্রাইসিস, ইন্টারন্যাশনাল যে এখন আপনি জানেন ইউএস স্যাংশন জনিত কিছু ইস্যু এসবের কারণে এই সাপ্লাইটা ভয়াবহ রকমের একটা সংকটের মধ্যে পড়েছে। এখন এটার প্রভাব সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিয়ত হাউস হোল্ডে ক্রাইসিস, সাপ্লাই নাই, দাম বেড়ে যাচ্ছে। আর আমাদের ইন্ডাস্ট্রি যেটা অটো গ্যাস, আমাদের মান্থলি কনজামশন 15,000 মেট্রিক টন, ন্যাশনাল কনজামশন 1.5 লক্ষ মেট্রিক টন, মানে আমরা 10% মতো আমরা কনজিউম করি। 1.5 লক্ষ গাড়ি এখন বাংলাদেশে এলপিজিতে চলে। 1000 এলপিজি অটো গ্যাস স্টেশনস আছে, এরা সবাই ভুক্তভোগী। এবং এই 10 লক্ষ গাড়ির যারা ইউজার, এগুলো সব ব্যক্তিগত গাড়ি না, এগুলো কমার্শিয়াল ভেহিকেল আছে। সুতরাং কমিটিউররাও সমস্যায় পড়তেছে। আর কুকিং তো বলাই বাহুল্য যে তাদের ক্রাইসিস তো বলার বাইরে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর ক্রাইসিসের কারণটা যতটুকু আমরা জানতে পারতেছি এটা হচ্ছে সাপ্লাই চেইনের সমস্যা। স্যার, আপনি তো বিভিন্ন সময় আমাদের সাথে গ্যাসের সংকট নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং সরকারি নীতি নির্ধারণের মহলে আপনি বিভিন্ন সময়ে তাদের সাথে কাজ করেছেন। কিন্তু যখন আমরা গ্যাসের সংকটটা প্রকট দেখলাম, এরপরে কিন্তু একটা মহলে এলপিজির উপরে একটা নির্ভরতা তৈরি হলো এবং এলপিজিকে সামনে নিয়ে অনেকেই এগিয়ে আসতে চাইলো। কিন্তু এখন আসলে দেশের যে পরিস্থিতি এবং যেটি আপনি ওনার কাছ থেকে শুনলেন যে এলপিজির সংকটটা যে এত বেশি ভোক্তা পর্যায়ে, স্যার এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমত হচ্ছে যে সংকটের ব্যাপারে কারা অ্যাফেক্টেড সেটা তো হাসিন সাহেব বললেন। তার ব্যবসা এবং পরিবহন ব্যবসা সংকটে থাকলে ভোক্তারা পেরেশানিতে থাকে, ক্রাইসিসে থাকে। প্লাস পরিবহন যদি জ্বালানি না পায়, এর আগে তো আমরা গ্যাস সংকটে দেখেছি, তাদের আয় বিঘ্ন ঘটে, ব্যয় ঠিকই থাকে। এসব নানাভাবে চেন ইফেক্ট হয়। সরকারের আয়ও কমে যায়, কারণ সরকার তো ভ্যাট ট্যাক্স পায়, সব এগুলোর সঙ্গেও জড়িত। তো এখন এর সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে ব্যবসায়ী যারা, এক্ষেত্রে যখন ন্যাশনাল ওয়াইড গ্যাসের বিকল্প হিসেবে, বাসাবাড়ির বিকল্প জ্বালানি হিসেবে, পরিবহনের বিকল্প জ্বালানি হিসেবে, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের বিকল্প জ্বালানি হিসেবে যখন এলপিজিকে দেখা হচ্ছিল, তখন এলপিজির বাজার সম্প্রসারণে প্রতিযোগিতার যে ব্যাপারটি, সেইটা গত 15 বছরে এটা বিবেচনায় আসেনি। পুরা জ্বালানি সেক্টরে যেমন প্রতিযোগিতা ছিল না, এখানেও প্রতিযোগিতার বিষয়টি মাথায় রাখা হয়নি। এবং লোয়াব নামক যে সংগঠনটি আছে, তাদের সম্ভবত সদস্য কম বেশি 28 জন, এবং এখন এই ব্যবসাটা মোটামুটি 6 জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ক্লাসিফাইড ব্যবসায়ী হিসেবে যাদেরকে আর আমদানির জন্য তারা আর এখন যোগ্য নয়, এরকম সম্ভবত 16টা কোম্পানি আছে। আমার তথ্যগত ভুল থাকলে হাসিন সাহেব হয়তো সংশোধন করে দেবেন। তারা যেহেতু তাদের এলপিজি সংরক্ষণ ক্ষমতা 6,000 টন বা 5,000 বা 6,000 টনের ক্ষমতা, ধারণ ক্ষমতা নেই, এরকম কাউকে এলপিজি আনতে দেওয়া হচ্ছে না বা হবে না। এইভাবে অলিগোপলি এই ব্যবসায় প্রতিষ্ঠিত করে ফেলেছে। ওমেরায় এবং আপনার ফ্রেশ
বর্তমান এই সংকটের সময়ে তৃতীয় পক্ষকে দিয়ে এলএনজি আমদানিতে সরকারের কাছে তারা প্রচণ্ড রকমের আপত্তি জানিয়ে এসছে। তাহলে এই যদি ব্যবসার বৈচিত্র্য হয়, আমি বৈচিত্র্যর কথাটা বলছি, যে বৈচিত্র্য ব্যবসায় যে ব্যবসা করছে তার ব্যবসাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। এইবার আসেন আমরা কি চাচ্ছি, আমরা সংকটে আছি, আপনি নিজেও সংকটে আছেন, আমি এলপিজির উপরে নির্ভরশীল, এলপিজি যখন পাচ্ছি না আমি ইলেকট্রিক কুকার ওভেন কিনে নিছি, আপনিও নিশ্চয়ই তাই করেছেন বা অন্যরাও তাই করবে যাদের সামর্থ্য আছে। তার মানে বাজারটা ক্ষতিগ্রস্ত হলো। এবং শুরু থেকে যদি আপনি দেখেন তাহলে পাইপলাইনে গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে, পরিবহনে গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে 2008, 10, 11, 12 এইসব সালের দিকে আপনার মনে পড়ে, খেয়াল করবেন। কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে মানুষকে বাধ্য করা হয়েছে এই এলপিজিতে আসার জন্য, এলপিজিতে সুইচ ওভার করার জন্য। এখন তো রিয়েলি গ্যাস সংকট এসে গেছে। এখন সেই সময় ব্যবসাটা তৈরি করা হয়নি। ব্যবসার তো একটা ধর্ম আছে। আমরা বারবারই বলে আসছি যে এই যে লাইসেন্স যাদেরকে দেওয়া হয়েছে এটা তো তাদের পৈতৃক সম্পত্তি না। লাইসেন্স নির্দিষ্ট সময় পরপর রিনিউ করতে হবে। লাইসেন্সই যদি ভোক্তার স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয় এবং ভোক্তাকে যদি লুণ্ঠন করে, ভোক্তাকে যদি শোষণ করে, বাজারে যদি অলিগোপলি প্রতিষ্ঠিত করে, তাহলে সেই লাইসেন্স বাতিল হবে। সেখানে কম্পিটিশন কমিশন কি করছে? কম্পিটিশন কমিশন এই অলিগোপলি যে সৃষ্টি করছে তাদের নাকের ডকার উপরে তারা নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে। রেগুলেটরি কমিশন কি করছে? রেগুলেটর হিসেবে তারা ব্যর্থ। তাদের নির্ধারিত দামে বাজারে বিক্রি হয় না। তারা নির্ধারণ করে দিয়েছে 1200 টাকা, 1300 টাকা, বাজারে 2200 টাকা হলে নাকি গ্যাসের বোতল পাওয়া যায়। আমার বাসাতেও 2200 টাকা দিয়ে কেনা হয়েছে, কেউ কেউ বলছে 3300 টাকা পর্যন্ত ওনাকে নেওয়া হচ্ছে। এই যে মোড়কের গায়ে লেখা থাকা দামের থেকে কম দাম, বেশি দাম নিলে যদি বেশি দাম না হয় তাহলে সে শাস্তিযোগ্য অপরাধ করে, তাকে কারাদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে। তাহলে এই যে এলপিজির দাম চোখের নাকের ডগার উপর দিয়ে এইভাবে নিচ্ছে, খুচরা ব্যবসায়ীরা বলছে আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা নিচ্ছে, অর্থাৎ আমদানিকারকরা নিচ্ছে। আমদানিকারকরা বলছে যে আপনারা একটা ধরায়ে দেন, আমরা তাদের লাইসেন্স বাতিল করব। সরকারের গোয়েন্দা সংস্থা জানে না যে কারা এই কাজটা করছে। তাহলে এইখানে যেটা করছে যে আমার কাছ থেকে নেওয়ার কথা, আমার ঠিকমতো সাপ্লাই দেবে, আমার চাহিদা মতো, আমি বিআরসির নির্ধারিত দামে সেটা কিনবো। বিআরসির নির্ধারিত দাম যদি কার্যকর না থাকে বিআরসি ব্যবস্থা গ্রহণ করবে। বিআরসি সেখানে ব্যবস্থা গ্রহণ করিনি। এই পরিস্থিতিটাকে বিআরসি বজায় রেখেছে এবং বিআরসি এখন পর্যন্ত এই পরিস্থিতির অনুকূলে কাজ করছে। তার মানে বিআরসি ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধে অপরাধী। বিআরসি যখন এই রকম অপরাধে অপরাধী, তার সঙ্গে সঙ্গে তার পুরা বিআরসি সমেত বরখাস্ত হয়ে যাওয়ার কথা। রাষ্ট্রের তো সে ক্ষমতা নেই, রাষ্ট্র সেই সব বিষয়গুলো আমলেই নিচ্ছে না। সরকারি কোম্পানি থেকেও লাভ করে, যেখানে 600 টাকায় সরকারি এলপিজি পাওয়া যায়, সেই 600 টাকাতে সরকারের লাভ হয়, তারপরেও সরকার অতিরিক্ত লাভ করার জন্য বিআরসি তাদের 800 টাকা করে দিয়েছে। এটা কি নিয়ম? এটা কি সরকারের কল্যাণকর কাজ? এটা কি ভোক্তার অধিকার সংরক্ষণ রাষ্ট্র করছে? এটা কি বলা যায়? আজকের যে অবস্থা তৈরি হয়েছে সে জায়গাতে দেখা যাচ্ছে যে সরকার এই ব্যবসায়ী গোষ্ঠীকে, অলিগার গোষ্ঠী, অলিগোপলি প্রতিষ্ঠিতকারী গোষ্ঠীকে সরকার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আপনি কি একমত? না, আমি আসলে পলিসি যারা তৈরি করতেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যেটা রেগুলেট করার কথা, এবং সব জায়গায় আসলে সব ব্যবসায়ীরাও কিন্তু বেনিফিটেড হচ্ছে না। এখানে স্যার বলছেন 28 জন অপারেটরের লাইসেন্স আছে, এর মধ্যে এখন 5 বা 6 জন ইম্পোর্ট করতে পারতেছেন, আর বাকি 20-22 জন কিন্তু ইম্পোর্ট করতে পারতেছেন না। যে কোনো কারণে তারা সমস্যায়, আইদার ব্যাংকের সাথে সমস্যা, মূলত ব্যাংকের সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে। তো এটার কারণে কিন্তু একটা এই মার্কেটটা ওই কয়েকজন মানুষের হাতে গেছে, এটা ঠিক আছে। এটা কিন্তু এটা তো আসলে ওনারাও ইচ্ছা করে নিয়ে ফেলেননি, বিকজ এই 20 জন কিন্তু আউট অফ মার্কেট। তো এইখানে আমরা মনে করি গভর্নমেন্টের একটা রোল আছে। এই যে 20টা বা টার্মিনাল আছে, এক একটা টার্মিনাল করতে কিন্তু হিউজ ফরেন কারেন্সি। এর মধ্যে তো এলপিজি যারা বড় বড় ইম্পোর্টার, তারাও তো বিভিন্ন রাজনৈতিক পথ পরিবর্তনে তাদেরও তো তাদের কেউ কেউ দলীয় হয়ে গেছে, কেউ কেউ হচ্ছে কি তারা এলপিজি আমদানি বন্ধ করতে হয়েছে। তো এখানে তো উদ্যোক্তা তো খুব হাতে গোনা বেশ কয়েকটা অর্গানাইজেশন ছিল, এবং
অন্য যে অর্গানাইজেশনগুলো তারাও রাতারাতি এতগুলো কাজ করার জন্য তো তারাও রেডি না, যেখানে অন্যরা যে এখানে আমি আপনাকে একটু অ্যাড করি, এটা খুবই আসলে ইন্টারেস্টিং যে আমাদের এখন যে পরিমাণ স্টোরেজ আছে বাংলাদেশে, যে পরিমাণ সিলিন্ডার আছে, তাতে আমাদের যে ডিমান্ড আছে বা আগামী 3-4 বছর বা ইভেন 5 বছরে আমাদের যে ডিমান্ড তৈরি হবে, যদি সাপ্লাই চেইন স্মুথ হয় এবং এই সবগুলা অপারেটর টার্মিনাল যদি আপনার অপারেশনাল হয়, তাহলে পরে কিন্তু আমাদের আর নতুন করে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই সেক্টরে দরকার হয় না। তার মানে এই সংকটটা কি কৃত্রিম? না, এটা কৃত্রিম না, এটা হচ্ছে আপনার হাইব্রিড আপনি বলতে পারেন। কারণ কিছুটা হচ্ছে যে রিয়েল সংকট, ধরেন 22টা কোম্পানি বা 18টা কোম্পানি তাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে তারা এলপিজি ইম্পোর্ট করতে পারছে না এই মুহূর্তে। গভর্নমেন্ট যদি তাদেরকে সাবসিডি দেয়, এক্স্যাক্টলি, না সাবসিডি দেওয়াটা আমি সমর্থন করি না আমি, বিকজ সাবসিডির ফলাফল কখনো খুব একটা ভালো হয়নি দুনিয়ার। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট সাবসিডি মডেল ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের পরামর্শ হচ্ছে যে ইম্পোর্টার্স আর দেয়ার, যারা এই ব্যবসাটা ইনভেস্ট করে এলপিজি ইম্পোর্ট করতে চায়, তাদের সমস্যা হচ্ছে তাদের তো ওই টার্মিনাল নাই। এখন আমাদের ইম্পোর্ট যে পলিসি আছে, যে ফ্রেমওয়ার্ক আছে, সেখানে আপনি টার্মিনাল অপারেটর, অনলি টার্মিনাল অপারেটরই এলপিজি ইম্পোর্ট করতে পারবে। গভর্নমেন্ট যেটা এটা ইজি করে দেয় যে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, আপনি একটা অপারেটরের সাথে অ্যারেঞ্জমেন্ট করলেন, করে আপনি ইম্পোর্ট করেন। তাহলে যেটা হবে যে এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে টার্মিনালগুলো তৈরি করা হয়েছে, দিজ আর অল ফরেন কারেন্সি, এর তো একটা নাট বল্টুও আমাদের দেশে তৈরি হয় না। তো এই ফরেন কারেন্সিগুলো ইউটিলাইজ হইলো এবং যাদের টার্মিনালটা এক্স এ টার্মিনাল ওয়াই ব্যবহার করে ইম্পোর্ট করলো, তাহলে সে একটা ওখান থেকে বেনিফিট পেলো। ইভেন ব্যাংক ওখান থেকে কিছু টাকা পয়সা রিকভারিও করতে পারলো। আর পুরো সাপ্লাই চেনটা একটা স্মুথ অপারেশনের মধ্যে যাইতে পারে। এবং এটা মানে এটা করা কিন্তু খুব ইজি। যাদের ইম্পোর্ট ফ্যাসিলিটি নাই কিন্তু ইম্পোর্ট করার মতো ক্যাপাবিলিটি আছে, তাদের সাথে যারা টার্মিনাল আছে কিন্তু ইম্পোর্ট করতে পারতেছে না, এটা অ্যালাইন করে দেওয়া। এবং এটার যদি আপনি একটা থ্যাংক ইউ। আমি একটু বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মেরো। আবারও আমন্ত্রণ সবাইকে। যেভাবে আসলে বলছিলেন, এই যে এলপিজির সাপ্লাই চেইনের যে একটা বড় ধরনের সংকটের কথা তুলে ধরা হয়েছে, এবং যাদের আসলে স্টেশন আছে বাট হচ্ছে গিয়ে সাপ্লাই চেইনের ক্যাপাসিটিও আছে, যদি এরকম মার্চ করা যায় তাহলে সেটা কি আসলে এই মুহূর্তে সম্ভব কিনা? বিজনেসের পার্সপেক্টিভে বিজনেসম্যানরা যেভাবে দেখবে, সরকারের পার্সপেক্টিভে সরকার কিভাবে দেখবে, আমরা ভোক্তারা এই অবস্থাগুলোকে কিভাবে দেখছি, সবারই এই সংকটের জায়গা থেকে লেসন নেওয়ার দরকার আছে। যেমন আমরা প্রশ্ন তুলেছি যে এই যে অলিগোপলি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনার লোয়াব নামক সংগঠন, তাদের লাইসেন্সই না হলে সরকার, তাদের সদস্য না হলে, তাদের সংগঠনের সদস্য না হলে সরকার লাইসেন্স দিলেও তারা আমদানি করতে পারবে না। এরকম চিঠি 1962 সালের রেগুলেশনের আওতায় তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে রেখেছে, যেখানে 2003 সালে বিআরসির আইন হওয়ার পরে সব ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে। এরকম একটা বিষয় দিয়ে তাদেরকে কিভাবে কর্তৃত্ব, ব্যবসার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে এই ভোক্তাদেরকে শোষণ করার হাতিয়ার তুলে দেওয়া হয়েছে। আপনাদের আপনার কথায় যেটি মানে ওনার কথা যেটি আসছে যে নীতিমালার তো একটা বড় গ্যাপ আছে। এখন সামনে তো ইলেকশনের আগে তো নীতিমালা পরিবর্তন করা সম্ভব। নীতিমালা পরিবর্তন করার বিষয়টি এই মুহূর্তে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা গুরুত্ব দিচ্ছি যে সরকার এখান থেকে কি লেসন নেবে এবং পরবর্তীতে কি ধরনের সমস্যা, শিক্ষাটা কি, আমাদের ভোক্তাদের শিক্ষাটা কি, ব্যবসায়ীদের শিক্ষাটা কি। ব্যবসায়ীরাও যে কথাটা ওনার কথার মধ্যে এসছে, তারা অতিরিক্ত ক্যাপাসিটি তৈরি করে বসে আছে, তারা তাদের আমদানি দিয়ে তারা তাদের ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে না, কিন্তু সেই ব্যয়টা তো তারা এলপিজির দাম বাড়ায় আমাদের কাছ থেকে নিচ্ছে। তারা বিআরসির নির্ধারিত দাম মানছে না, না মেনে তারা বাড়তি পয়সা আদায় করছে। এই বাড়তি পয়সা আদায় করাটা একটা অপরাধ, এই অপরাধগুলো করে যাচ্ছে রাষ্ট্র। সেগুলো অ্যালাউ করে তাদেরকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, যে পুরো এলপিজি মার্কেটটাই তারা করে ফেলেছে, মানে জিম্মি করে ফেলেছে, এবং তারা তৃতীয় পক্ষ দিয়ে আমদানি করতেও দিতে চাচ্ছে না, সরকারের উপরে তারা প্রেশারাইজ করতেছে। এখন আসেন যে সরকারের, আমাদের প্রশ্ন হচ্ছে লাইসেন্স উন্মুক্ত করে দিতে হবে। নির্দিষ্ট মেয়াদের লাইসেন্সই সে যদি পারফরমেন্স তার যদি স্যাটিসফ্যাকশন না হয়, তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমরা ভোক্তারা যদি অভিযোগ তুলি এবং তার কাছ থেকে যদি সেবা না পারে, তার লাইসেন্স থাকবে না, এবং ব্যবসা করতে এসে তার লাভ হবে এমন কোনো কথা নেই, লসও যাবে। ব্যবসায় লসের এবং লাভের যেমন সম্ভাবনা থাকে, লসেরও ঝুঁকি থাকে, ব্যবসায়ীকে তা নিতে হয়। আমরা চাচ্ছি
দেশি বিদেশি সমস্ত যারা আগ্রহী আমাদের এলপিজি সরবরাহে আমদানি করতে, তাদের বিনিয়োগে আমন্ত্রণ জানানো হোক। পারফেক্টলি বাজার প্রতিযোগিতামূলক করা হোক, মুক্ত বাজার অর্থনীতির যে দৃষ্টান্ত, এবং এটা যেহেতু 100% আমদানিকারক মানে বেসরকারি খাতে আমদানি করছে, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত দিক হচ্ছে যে সরকারকে এখানে প্লেয়ার হতে হবে, এবং এই খাত সরকার প্লেয়ার না হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এবং সরকার নিজে এলএনজি টার্মিনাল করতে হবে সরকারকে। এলএনজি টার্মিনাল এবং অবকাঠামো উন্নয়ন করে সে মালিকানা সরকার কোনো ব্যবসায়ীকে দিতে পারবে না, এটা কনস্টিটিউশনের বিরুদ্ধে। কনস্টিটিউশনে বলা আছে যে সাপ্লাই চেনের অবকাঠামো, এই যে সাপ্লাই চেনের অবকাঠামোগত যত সুবিধা সুযোগ সুবিধার মালিকানা রাষ্ট্রের থাকবে, এইটা কোনো ব্যবসায়ীকে দিতে পারবে না। ব্যবসায়ীকে ঠিকাদার নিয়ে করা যেতে পারে। সরকারের এই জায়গাটা শক্তিশালী হতে হবে, এটাই এখন সরকারের লেসন। ব্যবসায়ীদের লেসনটা আমি পরে বলছি। আমি যেখানে বলছিলাম যে আপনার ওই ইনফ্রাস্ট্রাকচারটা ইউটিলাইজেশন হওয়া খুব খুব জরুরি, কারণ আপনার নতুন ইনভেস্টর যদি কেউ আসে শুধু লিকুইড সাপ্লাইয়ের জন্য আসলেই ইটস গুড এনাফ। আপনার টার্মিনাল সিলিন্ডারে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আর ইনভেস্টমেন্টের দরকার নাই, এটা একটা জিনিস। আর একটা স্যার যেটা বললেন, হ্যাঁ গভর্নমেন্ট যদি এলপিজি ইম্পোর্ট করে ভেরি গুড, সেটা একটা মডেল হইতে পারে যে গভর্নমেন্ট প্রাইসিং ফর্মুলাটা স্থির করলো। এই মুহূর্তে কি ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করতে পারে, বা তারা ফরেন ইনভেস্টরদেরকে নিজেরাই নিয়ে এসে তাদের সাথে একত্রিত হয়ে কাজ করা, বা তারাই তাদের ইনভেস্টমেন্টটাকে সিকিউর করার জন্য আদার্স কোনো অপরচুনিটি তৈরি করা, সেরকম কি কোনো চিন্তা আপনাদের আছে? সেটা তো চেষ্টা সবাই করতেছে, যারা প্রবলেমে আছে, যেসব কোম্পানিগুলো প্রবলেমে আছে তারা ইনভেস্টর খোঁজার চেষ্টা করতেছে। কিন্তু সবসময় ধরেন ফরেন ইনভেস্টররা তো অনেক ইস্যু বিবেচনা করে, যে একটা কোম্পানি তারা তো লিগ্যাল ফ্রেমওয়ার্কটা খুব ক্লিন, 100% ক্লিন না হলে তারা দে উড নট জাম্প ইনটু। তো কিন্তু লোকাল যারা ইনভেস্টর আছে তারা কিন্তু একটা অনেক রকমভাবেই কোঅর্ডিনেট করতে পারে, যে ঠিক আছে ব্যাংকের সাথে, মানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এনার্জি মিনিস্ট্রি এবং আপনার বার্ক যদি অ্যালাইন্ড হয় যে এই শর্ত সাপেক্ষে আপনার টার্মিনাল সার ব্যবহার করে এলপিজি আনতে পারবে, তাহলে পরে ইট ইস ভেরি কুইক সলিউশন হইতে পারে। স্যার বারবার যেদিকে করছিল যে প্রাইসটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা, সেটা কি এই মুহূর্তে আপনাদের জন্য? প্রাইস তো আসলে যখন মার্কেটে সবার কাছে লিকুইড থাকে তখন কিন্তু প্রাইস অস্থিতিশীল হয় না। এখন টোটাল প্রাইসিং মেকানিজমের ভিতরে যদি আরও কোনো স্কোপ থাকে, যেমন আমরা যেটা জানি যে যত বড় জাহাজে আপনি আনবেন ডেফিনেটলি আপনার কস্ট কম হবে, তো সেক্ষেত্রে বিপিসি তো অবশ্যই রোল প্লে করতে পারে। কিন্তু সেখানে তো আবার ওই একটা কোয়েশ্চেন থাকে যে টিসিবি তৈরি কেন করা হয়েছিল, যে প্রাইস মডেল ফিক্স করার জন্য। টিসিবি ইজ টোটালি ফেইল, কারণ এই এলপিজির সাপ্লাই চেইন ইজ ভেরি ভোলাটাইল একটা ব্যাপার, এবং এটা অনেক ইনডেপথ কাজ করা দরকার। বিপিসি আমাদের স্বাধীনতা থেকে আজকে পর্যন্ত এই 53 বছর তো বিপিসি কিন্তু তেল নিয়ে আসতেছে, এবং দুর্নীতি ওসব কি হয়েছে না হয়েছে সেটা অন্য ইস্যু, কিন্তু তেলের সাপ্লাই চেইন কিন্তু তারা ঠিক রাখছে। তো এভাবে যদি তারা একটা মডেল দাঁড় করাইতে পারে যে হ্যাঁ এইটা প্রাইসিং হওয়া উচিত, তাহলে ভালো। আর যদি দেখা যায় এটা আবার আপনার উল্টা দিক দিয়ে রিয়াকশন করলো, যে তারা আবার একটা ভুল স্টেপ নিয়ে পুরো জিনিসটা হজবরল করলো। জি, আর এই যে এলপিজির দাম বৃদ্ধিতে যে ভোক্তার আচরণ আমরা দেখছি যে অনেকটা পরিবর্তন হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি থাকবে? সামনে কি কোনো লং টার্মের রূপরেখা তৈরি করা? প্রথমত হচ্ছে যে সরকার এখান থেকে লেসন নেওয়া এবং ভোক্তাদেরকে এ ব্যাপারে প্রেশার গ্রুপ হিসেবে ভোক্তারা কাজ করছে, আরও ভোক্তাদেরকে শক্তিশালী করা, সরকারেরই ভোক্তাদের শক্তিশালী করা। মোটা দাগে সংকট নিরসনের জন্য আপনি যদি পাঁচটি পরামর্শ দেন। প্রথম পরামর্শ হচ্ছে রেগুলেটরি কমিশন নিষ্ক্রিয়, তাদের যে রেগুলেটরি দায়িত্বের মধ্যে পড়ে এইটা তাদেরকে জবাবদিহির আওতায় আনা, এবং বিআরসি তাদেরকে জবাবদিহির আওতায় কোর্টে নিয়ে গেছে, বিআরসিকে একবার ক্যাব, এবং তাদের কন্টেম্পট অফ কোর্টের রুল ইস্যু হয়েছিল, তারা আদালতে মাপ চেয়ে এসে তারা শেষ পর্যন্ত সেই প্রাইসিং নির্ধারণ করেছে। এখন প্রাইস নির্ধারণ করে তারা প্রাইস এক্সিকিউট করতে পারে না। প্রাইস এক্সিকিউট করতে না পারা তাদের কারণ কি? এই ব্যর্থতার জন্য সরকার তাদেরকে জবাবদিহি করতে হবে, কম্পিটিশন কমিশনকে রাস্তায় নামতে হবে, ভোক্তা অধিদপ্তরকে ভোক্তার কাছ থেকে বেশি দামে যে দাম আদায় করছে, শুধু বেশি দামে দাম আদায় করছে এলপিজি তাই নয়,
চুলায় গ্যাস দেয় না, না দিয়ে প্রতি বছরে ফিক্সড প্রাইস দাম নিয়ে যাচ্ছে, এটা তো ভয়ঙ্কর রকমের অপরাধমূলক চুক্তিভঙ্গ বলতে পারেন। এটা ভয়ঙ্কর রকমের অপরাধমূলক অসদাচরণ বলতে পারেন, যে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান একজন ইয়ের কাছ থেকে, ভোক্তার কাছ থেকে গ্যাস বার্নারে বা চুলা না দিয়ে, গ্যাস না দিয়ে তার কাছ থেকে ফিক্সড সে 42 বা 40 বা 50 কিউবিক মিটার গ্যাসের এগেনস্টে দাম নিয়ে যাচ্ছে। এইটা তো এইরকম ধরনের জালিয়াতি, কারচুপি, এইরকম ধরনের প্রতারণা সরকার করতে পারে, এটা কখনো বিশ্বাসযোগ্য না। এটা করে যাচ্ছে এবং সেটা করছে এই কারণে ভোক্তা অধিদপ্তর, রেগুলেটরি কমিশন এবং কম্পিটিশন কমিশনের ইনঅ্যাক্টনেস, অর্থাৎ নিষ্ক্রিয়তার কারণে। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা তো আসলে অনেকগুলো সমস্যা তুলে ধরলাম, সংকটের কথা বললাম, সমাধানের কিছু পথ উনি বললেন, কিন্তু ব্যবসায়ীরা যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের চিত্র তো ভিন্ন, এবং তাদের এই ইনভেস্টমেন্ট রিটার্ন এবং আগামীর পথরেখা বা রূপরেখা যেটি আসলে নতুন গভর্নমেন্ট এসে করবে, সেখানে হয়তো আরো অন্যরকমভাবে তারা চিন্তা করবে। সবশেষে একটু যদি ব্যবসায়ীদের পক্ষ থেকে বলতে। আমি দুইটা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলতেছি আপনাকে ইন 1 মিনিট। সেটা একটা হচ্ছে যারা অপারেটার্স আছেন, তাদের জন্য আসলে বাংলাদেশে এলপিজির ফিউচার ডিমান্ড ইজ মানে ভেরি বিগ, গ্রোয়িং। সুতরাং যারা এখন সিক আছেন, ওনাদেরকে যদি কোনোভাবে সাবসিডাইজ করতে আমি অলওয়েজই অপছন্দ করি। মানে যদি প্রাইভেট অন্যান্যদের সাথে সিনক্রোনাইজ করানোর অ্যারেঞ্জমেন্টটা করা হয়, মানে একটা মডেল তৈরি করে দেওয়া যায়, মডেল তৈরি করে দেওয়া, তাহলে তারা খুব ভালো করতে পারবে। আরেকটা হচ্ছে যে এলপিজিতে যেটা হয়, ধরেন মোস্ট অফ দ্য অপারেটার্স হ্যাভ দেয়ার প্ল্যান্ট মংলা অথবা চিটাগাঙে, এবং তাদের বটলিংও ওখানে হয়। তো এই সে আপনার পঞ্চগড় নীলফামারীর যে সিলিন্ডারটা, ওইটা কিন্তু আবার মংলায় আসে টু রিফিল। আপনার কক্সবাজারের মহেশখালীর সিলিন্ডারটা আবার চলে আসে, ইভেন কক্সবাজার মহেশখালীর সিলিন্ডার মংলায় চলে আসে, চিটাগাঙে যার ফ্যাসিলিটি নাই। এইখানে আমাদের অটোগ্যাস অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা প্রপোজাল আছে যে আমাদের যে 1000 স্টেশন আছে, এই স্টেশনসগুলো কিন্তু মানে সামান্য অ্যাড অন করলেই এরা রেডি টু ফিড হাউস হোল্ড এই সিলিন্ডারগুলোকে তারা ফিল করতে পারবে। যদি এই সুযোগটা তৈরি করা হয়, তাহলে পরে এই লজিস্টিক কস্ট অনেক কমানো যাবে। বটলিং লাইসেন্সটাকেও প্রতিযোগিতামূলক করা, তাহলে এক একটা সিলিন্ডারে ধরেন 12 কেজি সিলিন্ডারকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, 120 টাকা পার সিলিন্ডারে অ্যাটলিস্ট 120 টাকা দাম কমানো যাবে, সেটাও সম্ভব। আপনাদের কথায় আসলে যেটি দাঁড়ালো যে এলপিজি নীতি নির্ধারণী যারা আছেন, জ্বালানি মন্ত্রণালয় যদি একটু দৃষ্টি আকর্ষণ করা যায় তাদের, এবং তারা যদি এটাকে একটা মডেল স্থাপিত করে এবং সেটা আপনাদের সাথে বসে এটাকে যদি আসলে নীতিমালাগুলো আবার পুনর্নির্ধারণ করে, যে যেই যেই জায়গায় সহযোগিতা দরকার সেগুলো দিয়ে আবার নতুনভাবে রূপরেখা তৈরি করে, আমার মনে হয় যে লং টার্মে যে এলপিজি খাতের বিশৃঙ্খল করা যায়, তাহলে হয়তো সংকটটা উত্তরণ খুব বেশি কঠিন কিছু হবে না বা বাধা হবে না। আমার মনে হয় এলপিজির ডিমান্ড আছে, মানুষের চাহিদা অনেক, এবং এলপিজি ব্যবসায়ীদের কাছে এলপিজি মজুদ আছে। তো সেই জায়গা থেকে যদি আসলে এলপিজিটাকে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য করে দেওয়া এবং মানুষের কাছে নিয়ে যাওয়া, উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে, সেটি আসলে নতুন সরকার ছাড়া আমার মনে হয় না আসলে সেটির সমাধান হবে। তো যেহেতু আগামীতে নির্বাচন আছে, আমরা আশা করছি এলপিজি সেক্টর নতুন রূপরেখা পাবে এবং নীতি নির্ধারণী যারা আছেন তারাও এখানে অনেক কিছু সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।